নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আমরা জানি আজকে ভোটার তালিকা সংশোধনীর মামলাটি সুপ্রিম কোর্টে ছিল, আর এই মামলাতে আজকে কিছু অতি গুরুত্বপূর্ণ পয়েন্টস উঠে এসেছে। তো জেনে নেওয়া যাক আজকে কোর্টে কী হয়েছে। তো প্রথমে কমিশন জানিয়েছিল যে আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরা যাবে না। মঙ্গলবার এই শুনানিতে কমিশনের সেই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছিল শীর্ষ আদালত। বিচারপতি সূর্যকান্তের পর্যবেক্ষণ ছিল, কমিশন ঠিকই বলেছে, আধারের মতো নথির ক্ষেত্রে নাগরিকত্ব আলাদা করে যাচাই করতে হবে, কারণ আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। বুধবারের শুনানিতেও বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, কমিশন যে সমস্ত নথি চাইছে তা ভোটার বান্ধব। যদি বলা হতো উল্লেখিত 11টি নথির সবকটি চাই, তাহলে সেটা ভোটার বিরোধী বলা যেত। কিন্তু এখানে বলা হয়েছে এই 11টার মধ্যে যে কোনো একটি নথি দিলেই হবে, তো তাতে আপত্তি থাকার তো কোনো কথা নয়। বুধবার গোটা শুনানি জুড়েই এসআইআর প্রক্রিয়া নিয়ে নানান প্রশ্ন ও সমস্যার কথা তোলেন মামলাকারীর আইনজীবীরা। বিহারে কেন এসআইআর প্রক্রিয়া বাতিল করতে চাইছেন তার ব্যাখ্যাও দেন তারা। মামলাকারীর পক্ষের প্রায় সব আইনজীবী প্রশ্ন তোলেন, কেন ভোটের দোরগোড়ায় এসে বিহারে ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধন প্রয়োজন হয়ে পড়ল? ভোটের পর সারা বছর জুড়ে কি তা করা যেত না? তবে শুনানি শেষে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, অনেক সমস্যার মুখোমুখি হতে হবে প্রশাসনকে, তবে কিছু একটা উপায় খুঁজে বার করতেই হবে। নানা সমস্যা রয়েছে, তবে তার মানে এটা নয় যে এই সমস্যার কোনো সমাধান নেই। তো আজকে দুপুর 12টা নাগাদ বিহারের এই ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানি শুরু হয়। সওয়াল শুরু করেন মামলাকারীদের আইনজীবী নিজামুদ্দিন পাশা। তিনি বলেন, ভোটার তালিকার বিশেষ সমীক্ষা ও বার্ষিক সমীক্ষা দুটি প্রায় একই বিষয়, দুটি কমিশনই করে। তা সত্ত্বেও কমিশন কেন ভোটার কার্ড গ্রহণ করতে চাইছে না? তাছাড়া নথি দেওয়ার পরে কোনো রসিদও দেওয়া হচ্ছে না, কারণ এক্ষেত্রে বিএলওদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। সবচেয়ে নিচু স্তরের আধিকারিকদের হাতেও ক্ষমতা দিয়ে দিয়েছে কমিশন। এরপরেই বিচারপতি বাগচি বলেন, 2003 সালে কোন কোন নথি জমা দেওয়া হয়েছিল নির্বাচন কমিশন তা জানাক, কী পদ্ধতিতে ভোটার তালিকা তৈরি হয়েছিল তাও জানানো হোক। মামলাকারী পক্ষের আইনজীবী শোয়েব আলম বলেন, এই প্রক্রিয়া নাম নথিভুক্তকরণের জন্য হওয়া উচিত, তার পরিবর্তে কেন নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে? দেশের বহু মানুষ শিক্ষা বা অন্যান্য সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। তাদের কাছে ভোটদানের সাংবিধানিক অধিকারই নিজের ভবিষ্যৎ বদলানোর একটিমাত্র রাস্তা। আইনজীবী ফৌজিয়া শাকিল সওয়াল করেন। তিনি বলেন, কমিশনের নির্দেশ স্বেচ্ছাচারিতার নিদর্শন। প্রথমত, গোটা প্রক্রিয়া তাড়াহুড়ো করে শেষ করতে বলা হয়েছে। বিহারের মতো রাজ্যে তা কার্যত অসম্ভব। ডিজিটাল সাক্ষরতায় এত পিছিয়ে রয়েছে এমন একটি রাজ্যে 1 কোটি লোকের জন্য নথি আপলোড করাও কষ্টসাধ্য ব্যাপার। সেপ্টেম্বর এবং অক্টোবরে পরিস্থিতি তো আরও খারাপ হয়ে যাবে, অথচ এই সময়ই প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে এবং করতেও হবে। তো আইনজীবী ফৌজিয়া শাকিল আরও বলেন, তাড়াহুড়ো করে প্রক্রিয়াটি নির্বাচনের আগে ভাগে সেরে না ফেলে সময় নিয়ে আস্তে আস্তে করা হোক। তাছাড়া গ্রাহ্য নথির তালিকায় আধারকে অন্তর্ভুক্ত করা হোক। পাশাপাশি প্রক্রিয়া সংক্রান্ত যে কোনো অসুবিধা নথিভুক্ত করার সময়সীমাও দেওয়া হোক। এরপর আইনজীবী রশ্মি সিংহ বলেন, কোনো রকম পরিকাঠামো ছাড়াই বিএলওদের অবাস্তব কাজের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তাদের প্রতিদিন 100টি ফর্ম সংগ্রহ করতে হচ্ছে, যেখানে প্রতিদিন 40টা ফর্ম সংগ্রহ করাও কঠিন। এতে বিএলওদের ওপর এক্সট্রা প্রেশার পড়ে যাচ্ছে। এরপরে নির্বাচন কমিশনের পক্ষের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, নাগরিকত্ব খতিয়ে দেখার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। যেহেতু সংসদের আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে, তাই আমরা তাতে হস্তক্ষেপ করতে পারি না। আমরা ধরে নিচ্ছি না যে আমরা সর্বশক্তিমান এবং আমরা চাইলেই সব কিছু করতে পারি। তবে সংবিধানের 324(15)
এবং 21-1-2 ধারার অধীনে নির্বাচন কমিশনের এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু রয়েছে। এরপর তিনি আরও বলেন যে মৃত ভোটার ভুয়ো আবেদনের মতো উদাহরণগুলো তদন্ত করে দেখা হচ্ছে, কিন্তু বিহারকে একটি অত্যন্ত দরিদ্র রাজ্য হিসাবে তুলে ধরার যে চেষ্টা চলছে তা কোনোভাবেই ঠিক নয়। বলা হচ্ছে এখানে কোনো কিছুই ডিজিটাল নয়, কোনো ডিজিটাল নথি বা শংসাপত্রও নেই। দেখানো হচ্ছে যে বিহার যেন একটি উন্নয়নশীল দেশের ভেতরে একটি অন্ধকার স্থান, অথচ দেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বিহারের। বিহার জ্ঞানার্জনের ভূমি, গণতন্ত্রের জন্মও কিন্তু বিহারেই। এরপর 22 লক্ষ মৃত ভোটার কার্ডের প্রসঙ্গে বিচারপতি বাগচি বলেন 2025 সালের তালিকায় কতজন রয়েছেন? তখন আইনজীবী বলেন 7.89 করোড়। এবার বিচারপতি বাগচি বলেন খসড়া তালিকায় কতজন বাদ পড়েছেন? আইনজীবী বলেন 7.25 করোড় জনের নাম রয়েছে, তার মধ্যে 65 লাখ জনের নাম নেই। এর মধ্যে 22 লাখ মৃত। এছাড়াও রয়েছে 6.24 কোটি মানুষ যাদের কোনো নথিপত্র এখনও দেখানোর কোনো প্রয়োজন নেই। তো এরপরেই বিচারপতি সূর্যকান্ত প্রশ্ন করেন, আপাতত ধরে নেওয়া যাক নির্বাচন কমিশনের বিশেষ ও নিবিড় সমীক্ষা করার ক্ষমতা রয়েছে। এবার প্রক্রিয়াগত অংশে আসি। এখানে 65 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। আপনি বলছেন 22 লাখ জন মারাই গেছে। আবার অন্য পক্ষ বলছে কে মৃত আর কে জীবিত তা নিয়েই বিরোধ রয়েছে। যে 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তা মঙ্গলবার বিকেল 5টার মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। অন্তর্বর্তী নির্দেশ দিয়ে এমনটাই জানালো আজকে সুপ্রিম কোর্ট। 2025 সালের তালিকায় যাদের নাম রয়েছে অথচ খসড়া তালিকায় নেই, তাদের সকলের নাম যেন এই জেলা স্তরের ওয়েবসাইটে থাকে। সঙ্গে কী কারণে তাদের নাম বাদ গেছে তাও উল্লেখ থাকতে হবে। প্রত্যেক জেলা স্তরের নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা থাকতে হবে। এই প্রসঙ্গে স্থানীয় সংবাদপত্র এবং চ্যানেলগুলিকে ব্যাপকভাবে প্রচার চালাতে হবে। জেলা নির্বাচনী আধিকারিকের যদি সমাজ মাধ্যমে নিজস্ব অ্যাকাউন্ট থাকে তাহলে সেখানে বিজ্ঞপ্তিটি পোস্ট করতে হবে। বিচারপতি বাগচি আরও বলেন, আধার কার্ড স্থায়ী বসবাসের প্রমাণ হিসাবে এবং পরিচয়পত্র হিসাবে আইনত স্বীকৃত একটি নথি। সেক্ষেত্রে আধার কার্ড গ্রহণ করা হবে না কেন? শীর্ষ আদালত জানিয়েছে কোনো রকম সমস্যা হলে পরিচয় ও বাসস্থানের প্রমাণ হিসাবে আধার কার্ড নিয়ে নির্বাচনী আধিকারিকদের দ্বারস্থ হতে পারবেন নাগরিকরা। তো এরপরে বিচারপতি সূর্যকান্ত বলেন, নাগরিকদের নিজস্ব সাংবিধানিক অধিকার রয়েছে। যে কোনো সমস্যার জন্য সব সময় রাজনৈতিক দলের প্রতিনিধিদের পেছনে দৌড়াতে হবে কেন? তিনি আরও বলেন, যদি 22 লাখ মানুষ মারা গিয়ে থাকেন তাহলে বুথ পর্যায়ে কেন তা প্রকাশ করা হচ্ছে না? যদি এই পরিসংখ্যান জনসমক্ষে আসে তাহলে এ নিয়ে আর বিতর্কই থাকবে না। তো বিচারপতি বাগচি তখন বলেন, স্বতঃপ্রণোদিতভাবে তালিকা থেকে নাম মুছে ফেলার অনুমোদন নেই। কেন নাম বাদ গিয়েছে তা জানার মৌলিক অধিকার নাগরিকদের আছে। এজন্য সর্বাধিক প্রচার প্রয়োজন। গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা চাই। নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হোক। যদি বিএলও দপ্তরের সামনে নামের তালিকা ঝোলানো যায় তাহলে ওয়েবসাইটে নয় কেন? তো আজকে এখানেই আমাদের এই শুনানিটা শেষ হয়। আগামী 22শে আগস্ট শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে। তো আজকের খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।